8% জাতীয় বাজেটের স্বাস্থ্য খাতে বরাদ্দের জন্য দাবি জানাচ্ছি। আজকে আমাদের ডাক্তাররা 35,000 টাকা বেতনের জন্য 37,000 জন্য আন্দোলন শুরু করছে এবং জুনিয়র ডাক্তাররা আমার কাছে স্টেজে মেসেজ পাঠাচ্ছে যে আমরা নবম গ্রেডকে অ্যাকসেপ্ট করি, মানে 37,000 টাকা বেতন হবে। আমি বলছি নো, ডাক্তারদের মিনিমাম বেতন হবে 50,000 টাকা। একজন এমবিবিএস ডাক্তার ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যখন 6 নম্বর 7 নম্বর 9 নম্বর বাসে ঝুলতে থাকে, এটি দেশের জন্য লজ্জাস্কর। এবং ঝুলা ছাড়া তার উপায় নাই, কারণ সে তো সিএনজি ব্যবহার করার সামর্থ্য রাখে না, আর গাড়ির প্রশ্ন তো আসেই না। অথচ একজন টিওনো, আপনারা তো নিশ্চয়ই টিউন অফিসে গেছেন, আমি এমপি ছিলাম, আমাকে প্রায় যেতে হতো। একজন টিউনের অফিস ডাক্তারদের একজন প্রফেসর অফিসের চেয়ে বড়, তার 3 জন পিয়ন, একটা বাসা এবং তার অধীনে আরো অনেক কম। একজন ডাক্তার ঢাকা মেডিকেল কলেজের লাইটের ভিতরে লেখাপড়া করে যখন ইউনিয়ন কমপ্লেক্সে যায়, সেখানে তো হারিকেন, সে তো পুরা প্রেসক্রিপশন লেখার জন্য অক্ষর দেখে না। এই জন্যে একজন বিসিএস ডাক্তারকে সমপরিমাণ সুবিধা দিতে হবে যেরকম একজন টিএনওকে দেওয়া হয় মিনিমাম। কারণ ছাত্র হিসাবে প্রথমটা যায় ডাক্তারি, তারপরে যায় ইঞ্জিনিয়ারিং, এরপরে যারা টিএনও হচ্ছেন তাদেরকে আমি খুবই সম্মান করি, তারাও মেধাবী, কিন্তু 4 নম্বর। ডাক্তার কয় নম্বর? 1 নম্বর। আমি যদি এটা দাবি করি যে ইন্টারমিডিয়েটের রেজাল্টের ভিত্তিতে বেতন পাইবে, তাহলে কি হবে? এখানে বড় সমস্যাটা কোথায়? বড় সমস্যা হচ্ছে ডাক্তার সমাজ নিজেরাই। They don't have any unity. BMA, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমি বলি এটা হচ্ছে বাংলাদেশ মরা অ্যাসোসিয়েশন। এদের কোনো আওয়াজ আপনারা গত 15 বছর শুনছেন? সরকারের লোকেরা জোর করে ভোট দেয়, আর ডাক্তারেরাও আনফর্চুনেটলি, মাফ করবেন, আমি যেহেতু ডাক্তার, আমি একটা আপনাদেরকে কড়া কথা বলতে পারি, একই সমাজের লোক তো। ডাক্তারও যে সরকারে আসে তার পিছু পিছু ঢুকতে থাকে। সংগ্রাম ইম্পর্টেন্ট। বিএমএ যদি সিরিয়াস হয় তাহলে অনেক দাবি পূরণ করা সম্ভব। এবার বিএমএ নির্বাচনে আগামীতে যেটা আসবে, তারিখ কি হয়েছে আপনি জানি না, এটা এনডিএফ এর প্রাধান্য যেন থাকে, আপনারা সেই ভূমিকা নেবেন। আর এনডিএফ নেতাদেরকে বলবো, ডাক্তারদের জন্য মানুষের কথাটা পরে আসছি। আপনি কি 20-25 মিনিট কথা বলতে পারি? ডাক্তারদের স্বার্থের জন্য আপনাদেরকে লড়াই করতে হবে। ডাক্তারদের আস্থা অর্জন করতে হবে যে বিএমএ আমাদের সংগঠন, এই জন্য সাহস লাগবে, স্যাক্রিফাইস করতে হবে, ডেডিকেশন লাগবে, ভালোবাসা লাগবে, স্কিল লাগবে। সেটা এনডিএফ অর্জন করবে, সিদ্ধান্ত নেবে, আমি আশা করি। আজকের এই সম্মেলন একটি মাইল ফলক হবে। আমরা যখন একটি সম্মেলন করার সিদ্ধান্ত নেই, অনেকেই বলেছেন 2000 লোক এটাই টার্গেট। আমি বলেছি নো, টার্গেট মিনিমাম 5000। আলহামদুলিল্লাহ রিস্ক আপনারা নিয়েছেন, সাহস করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, অর্গানাইজ করেছেন, বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। 5000 টার্গেট 6000 উপস্থিত হয়েছে।
এটা আমাদের সাহস বাড়িয়েছে। 5,000 লোকও যদি কোনো একটি সত্য কজের পিছনে লাগে, সেটি অর্জন করা কি সম্ভব না অসম্ভব? সম্ভব। আমাদের আওয়াজ তুলতে হবে। আমি অনুরোধ করতে চাই, এই সম্মেলনের পরে এনডিএফ জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করবেন অচিরেই, এবং কি বক্তব্য হবে, কি দাবি হবে, এই হোমওয়ার্ক করবেন। আমাকে যদি দাওয়াত দেন, আমি ইনশাল্লাহ যাব। দাওয়াত না দিলেও কোনো অসুবিধা নাই, এমনিতেই প্রেস ক্লাবে সকলেই তো যাইতে পারে, স্বাধীনতা আছে না? আছে। কিন্তু আমি চাই প্রেস ক্লাবে এনডিএফ এই সম্মেলনের পরে প্রেস কনফারেন্স করে দাবি উচ্চকিত করবে এবং মৌলিক দাবিগুলো নিয়ে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবে। লেট আস কাম ফরওয়ার্ড, দিস ইজ দ্য টাইম। আমরা বিগত 15 বছর কথা বলতে পারি নাই, বাট দিস ইজ দ্য টাইম। মানুষ এখন আমাদের কথা শুনে না, এই সুযোগ কাজে লাগাতে হবে। অপরচুনিটি বারবার আসে, এই সুযোগকে ডাক্তাররা কাজে লাগাবেন, মেহরবানি। আমরা এগিয়ে যাব, ডাক্তার আমাদের কাছে আসবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইংরেজিতে একটি কথা আছে, টায়ার্ড মাইন্ড ইজ ব্লাইন্ড। তো আমি দেখছি আপনারা ব্লাইন্ড হননি, পুরা টায়ার্ডও না, সম্ভবত সেমি ব্লাইন্ড, সেমি টায়ার্ড। শেষের দিকের বক্তাদের জন্য খুব কঠিন হয়, কারণ খুব পরিশ্রম থাকে না, আর অ্যাটেনশনও খুব বেশি থাকে। হাউএভার, আজকে আমরা এখানে যারা আছি তারা হচ্ছে সোসাইটির দি বেস্ট রিফ্লেকশন, দি ইন্টেলেকচুয়াল রিফ্লেকশন, the meritorious product of the country and the society. আজকে এখানে 6,000 ডাক্তার আছেন, পুরুষ এবং মহিলা মিলে। আমরা রাফলি এস্টিমেট করেছি এনডিএফ এর সাথে প্রায় 30,000 ডাক্তার এখন সম্পৃক্ত আছে, আলহামদুলিল্লাহ। আমাদের যে সমস্ত সাইড অর্গানাইজেশনস আছে তার মাঝে মেডিকেল সেক্টর ইজ দ্য লার্জেস্ট। বাংলাদেশে টোটাল স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত দুর্বল, দুর্নীতিপরায়ণ এবং নেগলেক্টেড। আমি দেশভিত্তিক কথা বলছি, ন্যাশনাল পক্ষে। আপনারা সকলেই জানেন, আমার চেয়ে বেশি জানেন, কারণ আপনারা এই পেশার সাথে সম্পৃক্ত আছেন। আমি তো সম্পৃক্ত নাই। আমি ঢাকা মেডিকেল থেকে পাস করেছি, সে কারণে ডাক্তার নামটা লিখি, কারণ না হলে ইনভেস্টমেন্টটা একেবারে ফাও হয়ে যাবে। কিন্তু আমি প্র্যাকটিস করি না, আপনারা জানেন, নন প্র্যাকটিসিং। এই জন্য আপনারাই বেশি জানেন। ব্রিটেনের রাষ্ট্রীয় বাজেটে 12% হচ্ছে স্বাস্থ্য খাত, আর আমাদের দেশে স্বাস্থ্য খাতের বাজেট হচ্ছে 3 to 4%। এটা যদি 8% হয় তাহলে কিছুটা হইলেও ন্যাশনাল ডিমান্ডকে কাছাকাছিভাবে স্যাটিসফাই করা যেতে পারে। যে 4% বাজেট আছে, তারপরে তার মধ্যে 2% এখানে দুর্নীতিতে চলে যায়। সুতরাং জনগণের জন্য আছে মাত্র 2%, হুইচ ইজ মোস্ট মিনিমাম। আমার একটা অভিজ্ঞতা আছে, যখন আমি এমপি ছিলাম সেখানে, এবং আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ছিলাম। অডিটে 106 কোটি টাকার একটা বাজেট আসছিল স্বাস্থ্য খাতে। এটার 1 টাকাও খরচ হয় নাই, কিন্তু সব টাকা উদ্ধার করে ফেলেছে।
এবং একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটিতে আমাকেই কনভেনর করা হয়েছিল, যেহেতু আমি ডাক্তার, পার্লামেন্টারি তদন্ত কমিটি। সেই কমিটিতে যখন আমরা আলোচনা করি, দেখলাম মন্ত্রী থেকে শুরু করে সিভিল সার্জন পর্যন্ত মাঝখানে যারা যারা আছেন তারা সকলে মিলে 106 কোটি টাকা খেয়ে ফেলছে, কিন্তু বাউচার করে দিছে এবং টাকা শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি 2%-এর কথা বলেছি, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি এখানে দুর্নীতি হচ্ছে। 2 নম্বর হচ্ছে মেডিকেল সাইডটা অ্যাজ এ ন্যাশনালিও খুবই নেগলেক্টেড। যেমন বাংলাদেশে যে কজন স্বাস্থ্যমন্ত্রী হয়েছে তার 10 ভাগের 1 ভাগ হয়েছে মাত্র ডাক্তারদের পক্ষ থেকে। তো ডাক্তারদের মাঝে কি এমন কোনো যোগ্য লোক নাই যিনি একজন মন্ত্রী হতে পারেন? বাংলাদেশে যারা মন্ত্রী হয়েছে তাদের তালিকা যদি আমরা নেই, তাহলে আমার তো মনে হয় যে কোনো ডাক্তারই একজন মন্ত্রী হতে পারে। বুঝতে পেরেছি, প্রত্যেক ডাক্তারই মন্ত্রী হওয়ার যোগ্য। তাইলে ডাক্তারদের কাছ থেকে অন্তত স্বাস্থ্যমন্ত্রীটা হবে না। আমি আজকে শুরুতেই আমার কথার এই জোর দাবি জানাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন ডাক্তার, প্রতিমন্ত্রী হবেন ডাক্তার, সচিব হবেন ডাক্তার, আর বাকি যেগুলো ডিজি থেকে শুরু করে এগুলো তার না। এটা হচ্ছে একটি বৈষম্য বিরোধী স্লোগান, ঠিক কিনা? আর ডাক্তাররা বৈষম্যের শিকার, ইনজাস্টিসের শিকার, এবং জনগণও বৈষম্যের শিকার। কারণ জনগণের হেলথ খাতে আমাদের বাজেট হতে হবে মিনিমাম 8%। আমি আজকে এনডিএফ এর সম্মেলন থেকে, এনডিএফ এর পক্ষ থেকে